সব দল থাকবে, তৃণমূলকে কোথাও এর নাম নিশান রাখতে দেব না। 2011 থেকে এমএলএ ভেঙেছেন, তো আপনাদের যে কটা জিতে এসছে কটা থাকে আমি দেখব। দেখুন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেই কিন্তু সব থেকে আগে যে ঘোষণাটা করেছিলেন যে এই রাজ্যে সমস্ত রাজনৈতিক দল থাকবে, তৃণমূল কংগ্রেস থাকবে না। যেভাবে দল ভাঙিয়ে প্রত্যেকটি মানে ঝালদা পুরসভা একমাত্র বিরোধীদের হাতে থাকা একটা পুরসভা, সেটাকেও ভাঙিয়েছিল, কিংবা রায়দিঘিতে বাইরন বিশ্বাসের মতো একমাত্র কংগ্রেসের মানে বিধায়ককেও ভাঙিয়ে নিয়েছিল। যে দলটার জন্মই হচ্ছে কংগ্রেসের সঙ্গে প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে 1998 সালে দলটা তৈরি করেছিলেন, এবং তারপর একের পর এক সিপিএম থেকে, বিজেপি থেকে বা পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক দল থেকে কার্যত ভয় দেখিয়ে, ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেখিয়ে কিংবা টাকার প্রলোভন দেখিয়ে তাদেরকে একের পর এক নিয়ে এসেছিলেন। আজকে বলতে শুধু একটাই কথা ইচ্ছা করছে, কার্মা রিটার্নস। তো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শুভেন্দু অধিকারী বলেছিলেন একটা কথা, যে একটা দিন আসবে একে কালীঘাটের ওখানে বাটি হাতে নিয়ে বসতে হবে। আজকে এই দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রীর এক্স্যাক্টলি ওই দশা হয়ে গেছে। এখনো এর পয়সা কড়ি কিন্তু প্রচুর রয়েছে। এর পরিস্থিতি এমন করতে হবে যে শুভেন্দু অধিকারীর ওই বক্তব্যটাও যেন আক্ষরিকভাবে সত্যি হয়ে যায়। যে দুর্নীতি, যে অত্যাচার শুভেন্দু অধিকারী মানে বিভিন্ন সময় বিরোধী দলনেতা থাকা অবস্থাতে বর্ণনা করেছিলেন, মানে সেটা দেখে আমরা প্রত্যেকে জেনেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কতটা এদের শাস্তি পাওয়ার যোগ্য। কিন্তু গতকাল আপনাদের সামনে একটা কথা বলেছিলাম, মনে রয়েছে? আমি বলেছিলাম যে এই সই জাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেল হোক, এটা আমি চাই না। আর দেখুন, গতকালই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দপ্তরে 15ই জুনের মধ্যে হাজিরা দিতে হবে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হলো, যদিও বাড়িতে ছিলেন না। খেলা শুরু হয়ে গেছে। খেলা হয়েছে আরো অনেক দিকে, যেগুলো আপনারা শুনলেই চমৎকৃত হবেন, আপনাদের ভালো লাগবে। আজকেই সেই পর্ব, সেই অসাধারণ বেশ কিছু তথ্য সংগ্রহ করে রেখেছি এক্সক্লুসিভলি আমার প্রিয় দর্শক বন্ধুদের জন্য। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, আপনাদের আমি বারবার বলেছিলাম, আপনারা মনে রাখতে পারবেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় বাঘের পিঠে চেপেছেন। বাঘের পিঠে চড়াটা সোজা, কিন্তু যখনই নামবেন তাকেই আগে বাঘ খাবে, বলেছিলাম অনেকবার। দেখুন, তাই হলো। বাঘের পিঠে চড়ে রাজত্বটা করেছেন। পুলিশ ছিল, ভয় দেখিয়ে রাজত্ব করেছিলেন। যেই ক্ষমতা থেকে গেলেন, আমার দেখছিলাম আঙুলের কালির দাগ এখনো ওঠেনি, তৃণমূল দলটাই উঠে যাওয়ার উপক্রম হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা দল নিশ্চিহ্ন হয়ে গেল। এটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কত বড় আঘাত, এ আপনি কল্পনা করতে পারবেন না। এ তিহার জেলে 10 বছর কাটানোর থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতে তৈরি করা দলে তিনিই ব্রাত্য। বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃত হলেন কে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ নয়া তৃণমূল, যারা 58 জন এখনো পর্যন্ত যে সমস্ত এমএলএরা তাদের সমর্থনে রয়েছে, সেই 58 জন তৃণমূলের প্রস্তাবিত নাম বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সিপিএম থেকে এসেছিলেন, মানে তাকে অ্যাকচুয়ালি মনে রয়েছে তো আপনাদের, মানে পশ্চিমবঙ্গের দুর্ভাগ্যটা ঠিক এইখানেই, যে চেয়ারে বিরোধী দলনেতা হিসাবে কিছুদিন আগে পর্যন্ত শুভেন্দু অধিকারী ছিলেন, আজকে সেই চেয়ারে আমাদের দেখতে হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। এ নাকি এখন মানে বিরাট বড় নেতা, মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করার জন্য এ এখন বিরাট ফুটেজ পাচ্ছে। কিন্তু এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ থেকে শুরু করে, আমি জানি না ধর্ষণের অভিযোগও রয়েছে কিনা, এ এখন আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। আমাদের ভাগ্যটা দেখুন আজকে। এরপরে এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলে যে 58 জন এমএলএরা আছে, সেই এমএলএদের মধ্যে অনেক প্রতিষ্ঠিত চোরেরাও রয়েছেন, এবং মানে প্রতিষ্ঠিত মানে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। ইডির বারবার তাদেরকে ডাকা হয়েছে। এরকম প্রচুর নেতা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশপাশে ঘুরঘুর 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 করতেন, তারা আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান অ্যাডভাইজারি করা হলো, মুখ্য পরামর্শদাতা, অর্থাৎ কার্যত একটা দলে পিকের ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হলো, যে দলটা তিনি নিজের হাতে সৃষ্টি করেছিলেন। এটাই হচ্ছে কার্মা রিটার্নস। আপনি যা করেছিলেন আপনি ফেরত পাচ্ছেন। কিন্তু বিশ্বাস করুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যা অন্যায় অবিচার করেছেন,
ভারতবর্ষের সংবিধানে এমন শাস্তি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাও পাবেন না। যত তিনি শাস্তি পাবেন তার থেকেও কিন্তু তিনি আরো কিছুটা শাস্তি পাওয়ার যোগ্য। তবে মানে কেন আমি এটা অন্যদিন বলবো, বাংলাদেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেশ আলোচনা চলছে। বাংলাদেশে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মানে ওদেরকে হেল্প করার চেষ্টা করছে রাজনৈতিকভাবে। এটা কিন্তু মানে একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করা উচিত। আমি অন্যদিনে, গতকালও বলেছি, অন্যদিনও আবার অন্য তথ্য দেব। আমার বক্তব্য হচ্ছে আজকে যারা গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তারা প্রত্যেকে, আমি আপনাদের সামনে বলছি, তাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের সমানভাবে একেবারে পিঠের শির দ্বারা সোজা করে বলতে হবে, এরা প্রত্যেকে, এই 58 জনের এরা প্রত্যেকে, এরা কিন্তু একজন করে বিভীষণ। মমতা বন্দ্যোপাধ্যায় তো ছেড়ে দিন, আমি তো প্রথমেই বললাম যে যা ওই অপরাধ করেছে ফাঁসিরও অযোগ্য। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই 58 জন যারা আজকে ভালো তৃণমূল সাজার চেষ্টা করেছেন, এরা কিন্তু মারাত্মক গাদ্দারি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করেছেন, বেশ করেছেন, মানে চোরের সঙ্গে চোর গদ্দার করেছে কেন আমাদের কিছু বলার নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে এরাও অত্যন্ত বিপজ্জনক ভারতের রাজনীতিতে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এরা কোনোদিন রাজনৈতিক ভূমিকায় থাকতে পারে না। এই 58 জন যতদিন না পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে মানুষ এদেরকে বিতাড়িত করছে গণতান্ত্রিকভাবে, ততদিন কিন্তু পশ্চিমবঙ্গ কলঙ্ক মুক্ত হবে না। ওই একা মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢুকিয়ে পশ্চিমবঙ্গের মানুষ কলঙ্ক মুক্ত হবে না যতক্ষণ না এই 58 জন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি পুরোটা সহ্য করেছেন, চোখ বুঝে মুখ বুঝে শুদ্ধ সহ্য করেননি, প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন দেওয়ার জন্য যা যা করা সম্ভব জীবন লড়িয়ে দিয়েছেন, আজকে তারা সাধু সাধার চেষ্টা করছেন। মাথায় রাখবেন যে অন্যান্য মিডিয়াগুলো আপনাদের এদেরকে হাইলাইট করে এদেরকে বীরের ভূমিকায় দেখাতে চাইছে, কখনো সেই ভুলে পা দেবেন না। তার জন্যই কিন্তু আমরা রয়েছি। এই যারা আজকে নয়া তৃণমূলের কথা বলছেন, ঠিক আছে, কাঁটা দিয়ে কাঁটা তোলার কাজটা আমরা করলাম, কিন্তু এই কাঁটা দিয়ে কাঁটা তোলার কাজটার পর মনে রাখবেন যে কাঁটা যে শরীরে ঢুকেছিল সেটাও কাঁটা, যেটা দিয়ে তুললেন অর্থাৎ এই নয়া তৃণমূল, সেটাও কিন্তু কাঁটা। একটা চোরের দলের একটা সাবসেটকে নিলে সেটা চোরই হয়, আর কিছু হয় না। এইটুকু শুধু বললাম। কিন্তু এখানে আমি আপনাদের সামনে এবার আসি, অন্য কিছু তথ্য আপনাদের সামনে দিই। কলকাতার মেয়র পদ ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছেন ফিরহাদ হাকিম। দেখুন, এই লোকটাকে গ্রেপ্তার করা উচিত, এই লোকটাকে ইমিডিয়েটলি এ আমাদের মেয়রের যোগ্য ছিল না। ওপেনলি ধর্ম পরিবর্তনের জন্য একটা সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের বসবাসযোগ্য একটা ভূমিতে একেবারে ওপেনলি মঞ্চ থেকে বলেছিলেন যারা তাদের ধর্মে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা, এবং তিনি বলেছিলেন যে তাদেরকে দাওয়াত দিয়ে ইসলাম ধর্মে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন প্রকাশ্যে। এই লোকটা আমাদের মানে এই সেকুলার কান্ট্রিতে এই ধরনের প্ররোচনা দেওয়ার জন্য একে গ্রেপ্তার করা উচিত, ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত। এই শুধু পদত্যাগ করেছে, তো পদত্যাগ তো এমনি করতে বাধ্য, কিন্তু একে গ্রেপ্তার করা উচিত। আপনারা সহমত কি? আমি মনে করিয়ে দেবো ঠিক কি বলেছিল এই ব্যক্তিটি। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। ইসলাম ধর্মাবলম্বী নয়, তাদের মধ্যে ছড়াতে হবে। শক্তিশালী মনে হয় যখন সবাই টুপি পরে এখানে বসে আছেন, হাজার হাজার মানুষ বসে আছে, তখন মনে হয় ইসলামের ঐক্য একটা জায়গায় আছে যেখানে আমাদের কেউ কোনোদিন দাবাতে পারবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শুনলেন, এই ব্যক্তিটিও নাকি গতকাল প্রশাসনিক সভায়, শুভেন্দু অধিকারীর নবান্নের প্রশাসনিক ডাকা সভায় বিরোধী হিসাবে তিনি গিয়েছিলেন। ভালো, তিনি এখন কোন তৃণমূল আমরা জানি না। খুব মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে ওই যখন প্রচার চলছিল তার হাত ধরে বলেছিল এর রক্ত আমার মায়ের শরীরে রয়েছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গাদ্দারি করতেও দুবার ভাববে কিনা আমার সন্দেহ রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতের মতো সেকুলার দেশে একজন মেয়রের মতো পদে থাকা অবস্থাতে যে বলছে যে যারা দুর্ভাগা, যারা আমাদের ধর্মে জন্মগ্রহণ করেননি, এনাকে গ্রেপ্তার ছাড়া আর কি করা যেতে পারে? এরপরে আমি আপনাদের সামনে আসি, আরো বেশ ভালো খবর আছে। দেখুন, একটা ভালো খবর দিই, এগুলো তো হলো, এমনি একটা ভালো খবর দিই, সবাই আনন্দ পাবেন এরকম একটা খবর। সেটা হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আননেসেসারিলি মমতা বন্দ্যোপাধ্যায় Z+ বা জেড ক্যাটাগরি কিছু একটা দিয়ে রেখেছিলেন আননেসেসারিলি। কেন না, সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি
সিপিএম এর সময়ও দেখবেন যে ক্ষমতার কাছাকাছি থাকার চেষ্টা করেছিলেন। একেবারে প্রকৃত এই হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষ হচ্ছে প্রকৃত তৃণমূল, একেবারেই রাজনৈতিকবিদ হওয়ার জন্য প্রকৃত এলিমেন্ট তার মধ্যে ছিল। সিপিএম এর সময় সিপিএম এর ধারে, আবার তৃণমূলের সময় তৃণমূলের ধারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কত মানে মানে কি বলবো, মানে সৌজন্যতার ছবি তার, মানে সে এসেছে শালবনীতে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বোকা বানানোতে শুরু করে, ওই স্পেনে যাওয়া না লন্ডনে কোথায় গিয়েছিলেন একসঙ্গে। এমনকি ডোনা গঙ্গোপাধ্যায় কত কত সরকারি প্রোগ্রামে কত টাকা পেয়েছেন আমি দাবি করব এটা মানুষের সামনে আনা হোক। মানে ডোনা গঙ্গোপাধ্যায় অনুষ্ঠান করে এক্স্যাক্টলি পশ্চিমবঙ্গ সরকারের তহবিল থেকে কত টাকা তাকে পেমেন্ট করা হয়েছে এই তথ্যটা আমাদের জানা উচিত। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় দিলীপ ঘোষের সঙ্গে আবার উত্তরীয় পড়িয়ে ক্লোজ হওয়ার চেষ্টা করেছিলেন, আমি বলেছিলাম দিলীপ ঘোষের ওটা ভুল। আজকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কিন্তু তার এই যে জেড প্লাস বা জেড ক্যাটাগরির নিরাপত্তা সেটাকে কমিয়ে দেওয়া হয়েছে। অত্যন্ত সাধুবাদযোগ্য একটা পদক্ষেপ, অত্যন্ত সাধুবাদযোগ্য। এখানে আমি আপনাদের সামনে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব, সেটা হচ্ছে দেখুন জয়প্রকাশ মজুমদার, মনে রয়েছে প্রথমে কংগ্রেস, তারপরে তৃণমূল কংগ্রেস, তারপরে বিজেপি, কংগ্রেস, তারপরে বিজেপি, তারপরে আবারও তৃণমূল কংগ্রেস, এরকম একটা কচু বনে লাথি খাওয়ার জন্য পপুলার তিনি। একজন ভাড়াটিয়া হিসাবে ছিলেন এক দম্পতির বাড়িতে, সেই বৃদ্ধ মানুষটি মারা যায়, সেই মহিলার বাড়িতে 16 বছর নাকি মানে ছিলেন এবং প্রভাব খাটিয়ে না কোনো একটা পয়সা দিতেন। 5 বছরের জন্য নাকি না 3 বছরের জন্য রিনিউয়াল সম্ভবত তাকে করা হয়েছিল। তারপরে তিনি যে মালিক তিনি রিনিউয়ালও করেননি, অথচ 15 বছর প্রভাব খাটিয়ে তার বাড়িটাকে জবরদখল করে রেখে দিয়েছেন। এমন ঔদ্ধত্য এখনো পরিবর্তন হওয়ার পরও সেই বাড়ি ছাড়েনি, আর গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই ভিডিওটা আপনাদের সামনে ওই মানে কিভাবে কি ঘটনা ঘটেছিল জয়প্রকাশ মজুমদার দেখাবো আপনাদের সামনে। কি বলছেন? আমি বলছি অন্তত তো 1 মাস পরে কথাটা শুনতে দেন না। হ্যাঁ, যে ডেট দিয়েছে কোর্ট থেকে, এই গাড়িতে যাই, আমার গাড়িতেই যাচ্ছি। কিছু বলার নেই, ওরা তো নিয়ে যাচ্ছে, ওরা নিয়ে যাচ্ছে, ওরা দেখুন কি বলুন। মানে 14 বছর বাড়িটা দখল করে বসে আছে। কোর্টের অর্ডার আমার ফেভারে আছে। দেখলেন, আপনার মনে হয় যে এরা নতুন তৃণমূল দল করবে, জয়প্রকাশ মজুমদার আবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে দিশা দেখাবে, এরা আবার গণতন্ত্রের পাঠ বলবে, মমতা বন্দ্যোপাধ্যায় কত চুরি করেছে সেটা আমরা শুনতে হবে জয়প্রকাশ মজুমদারের কাছ থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কত বড় লম্পট সেটা আমাকে শুনতে হবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। পশ্চিমবঙ্গে দুর্ভাগ্যের ঘনঘটা কিন্তু এখনো আমাদের কাটেনি। হ্যাঁ, আমি জানি শুভেন্দু অধিকারী মহাশয় অত্যন্ত মানে রাজনৈতিক বুদ্ধিসম্পন্ন ব্যক্তি, সবটা এই মুহূর্তে আমি বলতে চাই না, তার কারণ এই নতুন করে যারা বিরোধী দলনেতা হলেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হলেন, কাঁটা দিয়ে কাঁটা তোলার কাজটা হয়তো শুভেন্দু অধিকারী মশাই করছেন, প্রথমেই তিনি বলেছিলেন, কিন্তু এই কাঁটাটিকেও পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য প্রাসঙ্গিক করে রাখলে হবে না, এবং এদেরকেও আমাদের অপ্রাসঙ্গিক করে দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক এই জায়গায় যে তথ্যটি আপনাদের সামনে আমি দিতে চাইবো সেটা হচ্ছে, দেখুন শুভেন্দু অধিকারী শুধু এই সমস্ত পলিটিক্যাল জিনিস নিয়েই পড়ে রয়েছেন এমনটা তো নয়, তার কারণ তৃণমূল কংগ্রেস ভাঙুক কি না ভাঙুক, তৃণমূল কংগ্রেস পরের নির্বাচনে এবারে যতগুলো 78টা সিট পেয়েছে, পরের বার 8টা সিটও পাবে না। লিখে রাখুন, এই যে লোকসভা নির্বাচন আসবে 29-এ, দেখবেন তৃণমূল কংগ্রেসের 2টো এমপিও তারা সিট পায় কিনা দেখে নেবেন, ঠিক আছে? এরকম হচ্ছে তৃণমূল কংগ্রেসের, মানে না ভাঙলেও এটা হতো। সেইখানে শুভেন্দু অধিকারী কিন্তু এর পাশাপাশি অন্য কাজগুলোও করছেন। তিনি কি বলছেন যে গভর্নমেন্টে যারা চাকরি করেন, যারা গভর্নমেন্টের সরকারি কর্মচারী, তারা তো এখনো বোধহয় খাতায় সম্ভবত সাইন করা। আমি অনেক আমার বন্ধুদের জানি যারা গভর্নমেন্ট সার্ভিস করেন, তারা কেউ 12টায় অফিস যান, কেউ 1টায় অফিস যান, কেউ আবার অফিস জানো না, আবার না গিয়েও অটোমেটিক ভাবে তার সাইনটা করে দিতে পারেন, পরের দিন গিয়ে সেই খাতায় তারা সাইন করে দিতে পারেন, ঠিক আছে? এই কালচার বন্ধ করার জন্য এখন ফেসিয়াল বায়োমেট্রিক অফিসে বসবে, অর্থাৎ আপনি যাচ্ছেন কিনা, আপনার সাইনটা আপনি করছেন কিনা, আপনার মুখের দিয়েই আপনি সেখানে লগ ইন করলেই, ঠিক যেমন প্রাইভেটে, সেইটা শুভেন্দু অধিকারী মহাশয় চালু করার চেষ্টা করছেন। মানে কিভাবে সরকারি, মানে এই যে তৃণমূল চোর একটা সরকারের সুযোগ নিয়ে
বাকিরাও এটাতে স্রোতে গা ভাসিয়ে দিয়েছিল, কেউ অফিস যেতেনই না, কেউ ধরুন আমার নিজের এরকম মানে সেই ঘটনা জানা রয়েছে, যখন আমি ব্যক্তিগতভাবে আর কিছু বলবো না, মানে স্কুলের চাকরি পেয়েছেন হচ্ছে মানে প্রাইমারি স্কুলের চাকরি পেয়েছেন ওয়াইফ, কিন্তু স্কুলটা অ্যাটেন্ড করে তার হাজব্যান্ড, আর ওয়াইফ বাড়িতে রান্না করেন। পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন কিন্তু ওয়াইফ, স্কুলে যায় কিন্তু সেই তার হাজব্যান্ড, আর ঘরের মহিলা যে চাকরি পেয়েছে সে বাড়িতে রান্না করে। এরকম ভুড়ি ভুড়ি অভিযোগ এখন দেখছেন না, লক্ষ্মী ছেলে মানে লক্ষ্মীর ভান্ডার কত কত ছেলেদের বাড়িতে ঢুকে যাচ্ছিল, সেগুলো আপনারা দেখছেন। এইগুলো বন্ধ করার জন্য কিন্তু শুভেন্দু অধিকারী এগিয়েছেন। শুধু তাই নয়, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা জানেন, আপনারা আমাকে অনেক ফোন করেন, আমি ফোন তুলতে পারি না মাঝে মাঝে, অনেকের সঙ্গে গতকালও অনেকজনের সঙ্গে কথা হয়েছে, তো আমি কনফার্ম করতে পারবো না যে কার ফোনটা তুলতে পারবো। যখন আমি সময় পাই তখন আমি ফোন তুলি, শনি রবিবার একটু বেশি ফোন তোলার চেষ্টা করি। তো এইখানে শুভেন্দু অধিকারী ওই দিদিকে বলো দাদাকে বলোর মতো ওই ধাপ্পাবাজি নয়, শুভেন্দু অধিকারী গভর্নমেন্টের তরফ থেকে একটা হেল্পলাইন নাম্বার চালু করেছেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি। নাম্বারটা হলো 8282082820। আবার দেখে নিন বা লিখে নিন 8282082820। সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই নাম্বারে ফোন করে আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন সেইখান থেকে, কিংবা আপনি একটা ইমেল অ্যাড্রেসও দেওয়া রয়েছে asap@wb.gov.in, এখানেও আপনি আপনার কমপ্লেন বুক করতে পারেন, আপনি জানাতে পারেন। প্রশ্ন হচ্ছে এইটাই হচ্ছে প্রকৃত রাজনৈতিক নেতা। প্রথম দিন থেকে এসেই এরকম করছে না যে শুধু তৃণমূলকে ভেঙে দেবো, তৃণমূলকে এই করে দেবো। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যা অত্যাচার করেছে, আমি বিশ্বাস করি, আপনারাও হয়তো বিশ্বাস করেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারের সীমাটা এমন জায়গায় পৌঁছে গিয়েছে, ভারতবর্ষের সংবিধান মেনে এনাকে সর্বোচ্চ শাস্তি দিলেও সেটাও এনার যোগ্য শাস্তি হবে না। তার কারণ একটা মানুষকে দুবার ফাঁসি দেওয়া যায় না। সেই কারণেই বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যা অন্যায় অত্যাচার করেছেন, ভারতবর্ষের সংবিধানে মানে যত পরিমাণ শাস্তি সর্বোচ্চ দেওয়া যায়, ইনি তার থেকেও বোধহয় বেশি অন্যায় করেছেন। এটা একমাত্র পশ্চিমবঙ্গবাসী যারা 15টা বছর মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন তারা জানেন। সেম একেবারেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এক্স্যাক্টলি সিমিলারলি এতটাই অত্যাচার করেছেন। কিন্তু আজকে আমাদের সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এরা শাস্তি পাক, এরা শাস্তি আমাদের কনফার্ম করতে হবে। শুভেন্দু অধিকারী সেই ব্যাপারটা নিশ্চিত করছেন, কিন্তু এই কাঁটা দিয়ে কাঁটা তোলার যে মানে কারণ নোংরা ঘাটার জন্য আমাকে তো গ্লাভস পরতেই হয়, এই গ্লাভস পরা হচ্ছে, কিন্তু নোংরাটা ঘেটে ফেলার পর গ্লাভস গুলোকেও যেন ছুঁড়ে ফেলে দেওয়া হয়, এটাই কিন্তু আমাদের দাবি। আপনারা সহমত তো? কারণ যাদেরকে দিয়ে এই নোংরা পরিষ্কার করার কাজটা করলেন, আজকে যে সমস্ত 58 জন যারা ছিলেন, আপনি নাম আপনাদের সামনে আর বলে তাদেরকে ছোট করার চেষ্টা করছি না, তাদের মুখগুলো একবার দেখবেন। তাদের মধ্যে সব থেকে বড় ব্যাপার হচ্ছেন 34 জন তৃণমূলের টিকিটে জিতে আসা মুসলমান সংখ্যালঘু এমএলএরা, তাদের 17 জনও ওই বিক্ষুব্ধের দলে গেছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি যে মনে করে রেখে দিয়েছিলেন মুসলমান মানে তাদের সম্পত্তি, তারাও পর্যন্ত চলে গেছেন। কিন্তু এখানে আমার কোনো সিম্প্যাথি নেই যারা গেছেন তারা চুরির ভাগিদার, তারা পশ্চিমবঙ্গবাসীকে অত্যাচারের ভাগিদার। নিয়ম মেনে আইন মেনে এদের প্রত্যেকের চরম থেকে চরমতম শাস্তি হওয়া উচিত। কারণ তৃণমূল কংগ্রেসকে মুখ বুজে যে সহ্য করে গেছে, এবং শুধুমাত্র এই পরিবর্তনের পর যারা মুখ খুললে নিজেদের বড় অনেস্টি দেখানোর চেষ্টা করছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে কম কোনো দোষের দোষী নয়। তাই প্রথম পর্বে নিশ্চিতভাবে এদেরকে দিয়ে ওই দুই মানে কালীঘাটের দুই রাজত্ব করা পশ্চিমবঙ্গের দুই শেয়াল বাঘ আর বলবো না, এদেরকে ধরার কাজটা হলেও পরবর্তীকালে আইন মেনে এদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করা উচিত। নাহলে এরা ভাবতে শুরু করবে যে পশ্চিমবঙ্গের মানুষ বোধহয় আমাদেরকে এবার ভালো তৃণমূল ভাবতে শুরু করেছে, যা হয়েছে সব মমতা আর ওর খাতায় চালিয়ে দিলাম, এবার বোধহয় আমরা আবারও একটা ভালো তৃণমূল, জাত সম্পত্তি গুছিয়ে নিয়েছি তো আছেই আমার বাড়িতে, এখন তো সব তো রয়েই গিয়েছে, কিন্তু মানুষও এবার ভালোবাসাও পেতে থাকবো। কেন না, আমরাও এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি দিচ্ছি, আমরাও এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবাই মিলে গালি দিচ্ছি, আমরাও এখন শুভেন্দু অধিকারী বা বিজেপির সঙ্গে বা সাধারণ মানুষের সঙ্গে গলার স্বরে স্বর মিলিয়ে ওদেরকে চোর বলছি। এইটা থেকে সব থেকে বড় সাবধান হওয়ার আমাদের সময় এসে গেছে। এইটা থেকে সাবধান হবেন, যারা চোর বলছে, যে তৃণমূলদের চোর বলছে, সেই চোর বলা তৃণমূলগুলো আরো বেশি ডেঞ্জারাস। এদের কিন্তু আইন মেনে সাজা নিশ্চিত না হলে
শুধু মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় শাস্তি নিশ্চিত করলে পশ্চিমবঙ্গের এই কলঙ্কের ইতিহাসের দাগ মুছবে না। যদি সমর্থন করেন তাহলে এটাকে লিখতে হবে কমেন্টের মধ্যে, পোস্ট করতে হবে, আর মিনিমাম 3 জনকে শেয়ার করতে হবে। তাহলেই আমার গলার স্বরটা আপনাদের মধ্যে দিয়ে আরো কয়েকজনের কাছে পৌঁছে যাবে। তার কারণ আমাদের ভূমিকা রয়েছে এবং আমাদের কিছু উদ্দেশ্য রয়েছে জীবনে, আমরা কিছু করতে চাই, আমরা কোনো একটা জায়গায় পৌঁছাতে চাই। শুধুমাত্র আপনারা যদি এদেরকে নেতা বানাতে পারেন তাহলে নিশ্চিতভাবে আমাদের মতো মানে খুব সামান্য ক্ষুদ্র মানুষদের আপনাদের গলার স্বর হয়ে যারা কাজ করি তাদের সমর্থনটাও আপনাদের মানে থেকে পাওয়ার আশা, সেই অধিকার আমাদের রয়েছে। আর সেই অধিকার থেকেই আপনাদের কাছে এইটুকু দাবি। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই।